আসসালামু আলাইকুম স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় থেকে ফিফথ অধ্যায় পর্যন্ত কিছু স্পেশাল প্রবলেম সলভ করব। 10টার মতো স্পেশাল প্রবলেম আছে। তো তোমরা জানো আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে এরকম ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারকে ভাগ করে স্পেশাল কিছু প্রবলেম নিয়ে আসতেছি এবং একই সাথে প্যারালালি প্রত্যেক চ্যাপ্টারের উপর বিভিন্ন ভাগ করে 15টা করে এমসিকিউ সলভ করা হচ্ছে। সো তোমরা যদি ওই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে তোমরা আমাদের একাডেমিক অ্যাডমিশন স্পেশাল যে প্লেলিস্টটা আছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, সেটা থেকে তোমরা ওই প্লেলিস্টটা ওপেন করে দেখে ফেলতে পারো যেই চ্যাপ্টারে তোমার দরকার, অথবা তুমি একদম টোটাল একটা স্পেশাল 5 অধ্যায়ের জন্য চাচ্ছ, তো সবগুলাই ভেঙে ভেঙে দেওয়া আছে, ওগুলো দেখে নিবা। সো আজকে আমরা এই সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত একটু দেখে নিই। 10টা স্পেশাল কোয়েশ্চেন ও আরেকটা কথা, এই 10টা স্পেশাল কোয়েশ্চেনের উপর একটা এক্সামের লিঙ্কও নিচে দেওয়া আছে। সো ওই লিঙ্কে তুমি পরীক্ষা দিয়ে দেখো কয়টা কোয়েশ্চেন তুমি পারো, বাকিগুলো দেখে ফেলবা। অথবা একটাও যদি না পারো তখন তুমি কোয়েশ্চেনটা যখন দেখবা, দেখার পর তোমার মাথার মধ্যে এটা গেঁথে থাকবে, তখন আমার বোঝার ক্ষেত্রে তুমি একটু টেনে টেনে দেখলেও বুঝে ফেলবা। আচ্ছা, এখন প্রথম কোয়েশ্চেনটা যদি দেখি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 1 বায়ুমণ্ডলীয় চাপে বাষ্পে পরিণত করা হলো। তো আগে ছিল পানি, এখন হয়ে গেছে বাষ্প, অণুসমূহের দৌড়াদৌড়ি বেড়ে যাবে। তো বেড়ে গেলে সেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত সেটি আমাদেরকে বের করতে বলছে। তো যদি বের করতে বলে, আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। ডিইউ হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন আর পিডিভি হচ্ছে কৃত কাজ। ডিকিউ কি? ডিকিউ হচ্ছে কি পরিমাণ তাপশক্তি আমি তাপশক্তির পরিবর্তন কি পরিমাণ দিলাম অথবা কি পরিমাণ বের হলো। সো এখানে দেয়া হয়েছে কারণ হচ্ছে 1 কেজি পানিকে বাষ্পে পরিণত করা হয়েছে। এখন ডিকিউ এর সূত্রটা কি? কিউ ইকুয়ালস টু আমরা জানি এমএস ডেল থেটা অথবা এমএলএফ অথবা এমএলভি। মনে আছে? একটা হচ্ছে এমএস ডেল থেটা আর একটা হচ্ছে এমএলএফ আর একটা হচ্ছে এমএলভি। এটা হচ্ছে যখন বরফ গলে, এটা হচ্ছে পানির ক্ষেত্রে বা একই অবস্থার মধ্যে যদি চেঞ্জ হয় টেম্পারেচার, আর এটা হচ্ছে অবস্থার পরিবর্তন হলে বা পানির ক্ষেত্রে যখন লিকুইড থেকে সে বাষ্পে চলে যায়। আচ্ছা, তো এই সূত্রটা এখানে হবে এমএলভি। ডিইউ বের করতে বলছে। পি কত? পি বলছে 1 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে 101325 নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। ডিভি, আগে 1 কেজি পানির জন্য আয়তন কত ছিল? আমরা জানি 1 কেজি পানির জন্য আয়তন হচ্ছে 1 লিটার। 1 লিটার মানে কি? 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার মানে কি? ডেসিমিটার কিউব মানে কি? 10⁻³ মিটার কিউব। সো আদি আয়তন ছিল 10⁻³ মিটার কিউব, পরে হয়ে গেছে 1.671 মিটার কিউব, তার মানে 1.671 -10⁻³ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এম এর মান কত বসাবো? এম এর মান হচ্ছে আমরা বসাবো 1 কেজি। এলভি হচ্ছে 22,64,000। এটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ, তোমরা সবাই মুখস্থ জানো এটা। ডিইউ প্লাস 101325 1.671 -10⁻³ তো পুরাটা ক্যালকুলেশন করলে ডিইউ যে মান আসবে সেটা বের করি। এখানে মানটা আসবে 2.09 ইন্টু 2 4 6 10⁶ জুল। বোঝা গেছে অঙ্কটা? আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কটা দেখি। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা প্রোটন থাকে, মাঝখানে একটা ইলেকট্রন থাকে। ইলেকট্রনটা প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এখন যদি ঘুরে, সে কম্পাঙ্ক মানে কি বলছে? প্রতি সেকেন্ডে ইলেকট্রনটা কতবার ঘুরে সেটা বের করতে, এফ এর মান বের করতে বলছে। আচ্ছা, আগে বলো এই ইলেকট্রনটা যে এই প্রোটনকে কেন্দ্র করে ঘুরছে, এই ইলেকট্রনটা ঘোরার কারণটা কি? কারণটা হচ্ছে এই ইলেকট্রনটার যে কেন্দ্রমুখী বল, সেই কেন্দ্রমুখী বলটা এখানে যে তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক বল বা কুলম্ব বল যেটাই আমরা বলি, সেটা যোগান দিচ্ছে। এইটা যদি না থাকতো ইলেকট্রনটা ছিটকে পড়ে যেত। এই কেন্দ্রমুখী বলের জন্যই সে ঘুরতেছে। তাহলে যদি ঘুরে থাকে, কেন্দ্রমুখী বলটা কত? সি ইন্টু কিউ1 ইন্টু কিউ2 ডিভাইড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এখন কিউ1 কিউ2 সেম দিলাম কেন? কারণ প্রোটন আর ইলেকট্রনের চার্জের মান সমান। ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস আর প্রোটনের ক্ষেত্রে প্লাস। বা সি এর মান জানি 9 × 10⁹
কিউ স্কোয়ার মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। দেখো এখানে কোনো মান কিন্তু আমি দেই নাই, কারণ হচ্ছে সব পরিচিত জিনিস। এটা শিখতে গিয়েও যদি তুমি এই মানগুলা ধাক্কা খেয়ে শিখে ফেলো তাহলেও কিন্তু তোমার জন্য অনেক উপকার হবে। সবসময় দেওয়া না থাকতেও পারে, এর জন্য পরিচিত মানগুলো আমি অ্যাভয়েড করছি কোয়েশ্চেনে দেওয়ার ক্ষেত্রে। এখানে আর স্কোয়ার, সো এখানে আর কিউব হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার, বা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। নিচে এম এর মান কত হাইড্রোজেনের, এমটা এখানে আমি দিয়ে দিই। আচ্ছা, এম এখানে দিয়ে দিই, তাহলে এম আর কিউব 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে এই যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, এটাও মুখস্থ রাখতে হবে। দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। অ্যামস্ট্রং 0.54 অ্যামস্ট্রং, মনে আছে? সো 0.54 ইন্টু 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। সো এই পুরাটা জিনিস যদি আমি ক্যালকুলেশন করি, আমার ওমেগা স্কোয়ারের মান আসবে, সেটাকে রুট করলে ওমেগা আসবে। ওমেগা সমান আমরা জানি 2πf, 2π দিয়ে ভাগ করলে আমাদের এফ এর মান চলে আসবে। সো ক্যালকুলেশনটা করি। আচ্ছা, এটার ওমেগা স্কোয়ারের মান বের করার সময় দেখো কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার ছিল, সো এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো এটা আগেই। সো এখানে আমরা স্কোয়ার দিয়ে মান যদি বের করি 1.61 ইন্টু 10 টু দি পাওয়ার 33, তো এটাকে যদি আমরা রুট করি তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 16। এটাকে যদি আমরা 2π দিয়ে ভাগ করি, এটাকে যদি আমরা 2π দিয়ে ভাগ করি তাহলে আসবে 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্জ। এটাই আমাদের অ্যান্সার। তো জাস্ট সিম্পল একটা বেসিক থেকে আমরা কত সুন্দর একটা জিনিস বের করে ফেলছি, যে একটা ইলেকট্রন কতবার ঘুরে, 1 সেকেন্ডে দেখো কি পরিমাণ ঘুরতেছে। ফিল করা যায় জিনিসটা। পরে কোশ্চেন দেখি। সুষম প্রস্থচ্ছেদের দুটি তামার তারের একটির দৈর্ঘ্য 4 মিটার এবং ভর 7.5 গ্রাম, অপরটির দৈর্ঘ্য 5 মিটার এবং ভর 4.2 গ্রাম, তার দুটির রোধ তুলনা করো। আচ্ছা, তো 1 নম্বর কথা বলছে সুষম প্রস্থচ্ছেদ, 2 নম্বর হচ্ছে দুইটা তারই হচ্ছে কি তামার তার। আচ্ছা, বলছে তারের একটির দৈর্ঘ্য, দুইটাই যদি তামার তার হয়, দুইটার ক্ষেত্রে আপেক্ষিক রোধ সেম, এটা আমরা জানি। একটার দৈর্ঘ্য বলছে, ভর বলছে। তো দেখো, দৈর্ঘ্য আর ভর দেয়া আছে, কিন্তু আমরা রোধের যে সূত্র জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। তো রো যেহেতু ফিক্সড তামার তার, সেহেতু R1 বাই R2 সমান আমরা লিখতে পারি। এই অভ্যাসটা যারা আজকে নতুন আমাদের ক্লাসে তারা শিখে নিতে পারো, যে আর এর সাথে যদি একই অনুপাতে থাকে, উপরে থাকে, তাহলে সেটাকে আমরা বলি সমানুপাতিক, যদি উল্টা থাকে সেটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক। তাহলে আর এর সাথে যদি সমানুপাতিক হয় ফরম্যাটটা সেম হবে L1 বাই L2, আর এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক A2 বাই A1, L1 বাই L2 ইন্টু A2 বাই A1। আচ্ছা, এখন L1 আর L2 মান দেওয়া আছে। L1 কত? L1 হচ্ছে 4 মিটার, L2 কত? 5 মিটার। সো আমি 4 আর 5 বসিয়ে দিই। হ্যাঁ, এখন A2 আর A1 অনুপাত লাগবে, কিন্তু আমাদেরকে দেওয়া আছে আলটিমেটলি ভর। তো দেখি তো ভরের অনুপাত থেকে বের করা যায় কিনা। এম এর সূত্র আমরা কি জানি? এম এর সূত্র হচ্ছে, আচ্ছা, ডেনসিটির সূত্র আমরা কি জানি? ডেনসিটির সূত্র হচ্ছে M বাই ভি। আবার ভি বা আয়তনের মধ্যে আছে A ইন্টু এল। তাহলে ডেনসিটিটা আলটিমেটলি ভর এবং আয়তনের সাথে চেঞ্জ হয়, আয়তনটা আবার এ এবং এল এর সাথে চেঞ্জ হয়। বোঝা গেছে? এখন আমরা এর মানটা তো জানি না, সো এর মানটা যদি আমরা এখানে লিখি এম ডি এল, বলো, যেহেতু দুইটাই তামার তার সুষম প্রস্থচ্ছেদে, সেহেতু ডেনসিটিটাকে আমি 1 ধরতে পারি। ডেনসিটি যদি আমি 1 ধরতে পারি, তাহলে এখানেও সেম ফরম্যাটে আমার লাগবে কি? লাগবে হচ্ছে A2 বাই A1। সো A2 বাই A1কে আমি লিখতে পারি M2 বাই M1, যেহেতু এর সাথে M এর সমানুপাতিক সম্পর্ক, ইন্টু এল এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেহেতু L1 বাই
L2 এটা লিখতে পারি। ডিটা কোথায় গেল? ডিটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক হিসাবে আমরা কাউন্ট করব এখানে, অথবা তুমি ডি লিখলেও দুইটার জন্য ডি 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 কাটা চলে গেছে। আচ্ছা, এখন A2/A1 এর মান M2/M1। M2/M1 কত? M2 হচ্ছে 4.2 গ্রাম আর M1 কত? 7.5 গ্রাম। এখন অনেকে যদি কেজিতে নিয়ে যাও কোনো সমস্যা নেই, যেহেতু রেশিও, কেজিতে নিলে এটাকেও কেজিতে নিতে হবে, ওইটাকেও কেজিতে নিতে হবে, তখন কাটাকাটি চলে যাবে। সো কাটাকাটি দেওয়া দরকার কি? গ্রাম গ্রাম একক। তো যদি এভাবে রেশিওর উপরে যদি উপরে নিচে একক একই থাকে তখন তোমার একক চেঞ্জ করা লাগে না। আচ্ছা, এখন L1 আর L2 কত? 4/5। সো মান বসালে এখানে হবে 4.2/7.5 ইন্টু 4/5। তো এই তিনটা জিনিস যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের 224/6/5 আসে, বা রোধের অনুপাত হচ্ছে 224:625। বোঝা গেছে? দেখতে একটু খারাপ হলো, আসলে অ্যান্সার এটাই। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা দেখি। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন একটি প্রোটনকে কেন্দ্র করে এত বেগে আবর্তন করছে। একটা প্রোটন চারপাশে ইলেকট্রন কেন্দ্র করে আবর্তন করছে। বেগটা কত দেয়া? রৈখিক বেগ দেয়া 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন বলছে প্রোটনের অবস্থানে কত মানের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এই জায়গাটাতে চৌম্বক ক্ষেত্র কত হয়? আচ্ছা, আমরা জানি বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে যদি প্রবাহ হয় সেক্ষেত্রে মধ্যবিন্দুতে বা কেন্দ্রে আমাদের যেই চৌম্বক ক্ষেত্রের মান সেটা হচ্ছে μ0I/2r, এটা আমরা জানি। কিন্তু এখানে তো কোনো প্রবাহের মান দেয়া নাই, বড়জোর আমার এখানে যেই বেগে আমার কি বলে এটা ইলেকট্রনটা ঘুরতেছে সেই বেগটা দেওয়া আছে। তো বেগ থেকে কি আমি প্রবাহ বের করতে পারি? দেখি তো বের করতে পারি নাকি। I সমান আমরা কি জানি? I সমান আমরা জানি Q/T। আচ্ছা, তাহলে Q/T যদি হয়, এখন এই ইলেকট্রনটা এখান থেকে ঘুরে আবার এখানে আসলো, এখান থেকে ঘুরে আবার এখানে আসলো, এখান থেকে ঘুরে আবার এখানে আসলো, তার মানে তার জন্য যেই পথের দৈর্ঘ্যটা, সেই পথের দৈর্ঘ্যটা কত? 2πr। আচ্ছা, এই বেগ থেকে আমি 2πr/t দিলে বেগ পাবো। সো v সমান 2πr/t বেগ পাবো। এখন এই t ইকুয়ালস টু কি? 2πr/v। এই t এর মান এখানে বসালে Q/2πr/v, তার মানে QV/2πr। সো এই জায়গাতে যদি I এর মান আমি বসাই, যেহেতু একটা ইলেকট্রন সেহেতু ইলেকট্রনের চার্জ আমরা জানি, ইলেকট্রনের বেগটাও আমরা জানি, ব্যাসার্ধ আমাদের তো জানতেই হবে, ওইটা পরে আসতেছি। সো 2π তো ধ্রুবক, সব কিছুই আমরা জানবো। তার মানে μ0 QV/2πr যদি বসাই একবারে লিখে ফেলি 4πr²। এটা একটা সূত্র হিসাবেও তোমরা পরীক্ষার হলে ফলো করতে পারো। এই সূত্রটা মনে থাকলে তোমার এত কিছু তো লাগবে না। সো এখানে আমরা মান বসাবো। এখন মান বসানোর সময় μ0 এর মান আমরা জানি 4π ইন্টু 10⁻⁷। কিউ এর মান আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁹। ভি এর মান দেয়া আছে 2.18 ইন্টু 10⁶। 4π। আর এর মান দেয়া আছে না, আর এর মান দেয়া নাই। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথের আর এর মান কত হবে? 0.54 অ্যামস্ট্রং বা 10⁻⁻10। এখানে হচ্ছে r²। সো প্রত্যেকটা জিনিস যদি ক্যালকুলেটরে আমি সলভ করি তাহলে আমাদের মান দেখি কত আসে। আমাদের মান আসে 11.96 টেসলা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে একটা হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন একটা বেগ মেনটেন করে ঘুরলে সেই ইলেকট্রনের জন্য এই কেন্দ্রে যেই চৌম্বক ক্ষেত্রটা ফিল করবে সেই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে 11.96 টেসলা। কি সুন্দর একটা অঙ্ক। এর পরের অঙ্কটা দেখি। 0.32 টেসলা ফ্লাক্স ঘনত্বের একটি বিদ্যুৎ ক্ষেত্রে এত মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার পথে একটা বিটা রশ্মি কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে বেঁকে যাবে? আচ্ছা, আমরা জানি কোনো একটা চৌম্বক ক্ষেত্র যদি থাকে তাহলে সেই চৌম্বক ক্ষেত্র দিয়ে যদি কোনো চার্জ যায় তাহলে সেই চার্জের উপর সেই চৌম্বক ক্ষেত্রটা লম্ব বরাবর একটা বল, চৌম্বক বল প্রয়োগ করে। সো প্রত্যেক কন্টিনিউয়াস চৌম্বক লম্ব বরাবর চৌম্বক বলের ফলে যে চার্জটা এদিকে না গিয়ে সোজা না গিয়ে সে একটা কার্ভের মতো করে যাবে। সো সেটাকেই বলা হচ্ছে বৃত্তাকার
পথে বেঁকে যায়। ওকে, এখন সে বৃত্তাকার পথে যে কার্ভ অনুযায়ী যাবে সে এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তার লম্ব বরাবর বল প্রয়োগ করার ফলে এই চৌম্বক ক্ষেত্রটা এটা কার্ভ হয়ে যাবে। সো সেই কার্ভের ব্যাসার্ধটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা জানি যে চৌম্বক বলটা পাবে সেটা হচ্ছে কিউ ভি ভি সাইন থেটা, আর থেটার মান হচ্ছে এখানে 90 ডিগ্রি। এখন বলছে তো এই কিউ ভি বিটাই কি, চৌম্বক বলটাই কি তাকে কেন্দ্র মানে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য বা বৃত্তাকার পথে টার্ন করার জন্য দায়ী, তার মানে এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, এখন এখানে কি কি দেয়া আছে, কিউ এর মান আমরা জানি, কিউ এর মান কত। আচ্ছা, আগে দেখি কি কি বের করতে হবে। তো একটা বিটা রশ্মি কত ব্যাসার্ধে, আর এর মান বের করতে হবে। সো আর ইকুয়ালস টু ভি ভি একটা কাটা এম ভি বাই কিউ বি। আচ্ছা, প্রথমত এই সূত্রটা কেন দিলাম, কারণ এখানে যে কেন্দ্র বৃত্তাকার পথে যে টার্ন খাবে সেই টার্নের পিছনে দায়ী হচ্ছে চৌম্বক বল। চৌম্বক বলের সূত্র লিখলাম, এখান থেকে আর এর মান আমরা বের করব। এখন আমাদের এম এর মান লাগবে, ভি এর মান লাগবে, কিউ এর মান লাগবে, আর বি এর মান লাগবে। সো আমরা জানি বিটা রশ্মির ক্ষেত্রে বিটা রশ্মি হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান এবং ভরের সমান। সো ভর যদি বসাই 9.11 ইন্টু 10⁻³ ইন্টু ভি এর মান কত 4.8 ইন্টু 10⁻⁷, কিউ এর মান কত, ইলেকট্রনের চার্জের সমান 1.6 ইন্টু 10⁻⁹, বি কত 0.32 টেসলা। এখন সবগুলা জিনিস ক্যালকুলেশন করলে 8.54 ইন্টু 10⁻⁴ মিটার। এই হচ্ছে আমাদের 5 নম্বর অ্যান্সার। এরপর দেখি আমরা 6 নম্বর কোয়েশ্চেন। 2 অ্যাম্পিয়ারের একটি সমমুখী প্রবাহ একটি রোধে যে তাপ উৎপন্ন করে, একটা রোধের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কন্টিনিউয়াসলি সেম সমমুখী এবং সেম প্রবাহ যাচ্ছে। তো কোনো পরিবর্তী প্রবাহ ওই রোধ দিয়ে গেলে, যদি এখান দিয়ে একটা পরিবর্তী প্রবাহ যায় তখন ওই রোধে 3 গুণ তাপ উৎপন্ন করে। মানে এই জায়গাতে এই 2 অ্যাম্পিয়ারের জন্য যে যদি Q1 উৎপন্ন হয় আর এটার জন্য যদি Q2 উৎপন্ন হয়, আমি আলাদাভাবে আলাদা চিত্র আঁকি, সেম রোধ তো এর জন্য এক চিত্র দিলাম। সো একটা পরিবর্তী প্রবাহ দিলাম। তো এই পরিবর্তী প্রবাহটা এটার মধ্যে দিয়ে গেলে যে তাপ উৎপন্ন করবে সেই তাপটা হচ্ছে Q1 এর 3 গুণ। এখন বলছে পরিবর্তী প্রবাহের গড় মান কত। আচ্ছা, আমরা যখন পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তাপ বের করি বা ক্ষমতা বের করি, তখন আমরা কিউ বের করার সময় আমরা IRMS-টা ইউজ করি, বর্গমূলীয় মান। তো এটা যখন আমরা ইউজ করি, সো এই সূত্রটা কি হবে, IRMS সাথে আমার রোধ এটা আর এটাও আর সেম রোধ হবে, আর এই জায়গাতে হবে I² আর, কারণ এটা তো 2 অ্যাম্পিয়ার ফিক্সড। ওকে, তো আর কাটা IRMS স্কোয়ার সমান, আমরা কি উল্টা দিলাম না, উল্টা দিছি। বলছে 2 অ্যাম্পিয়ারের একটি সমমুখী প্রবাহ একটি রোধে যে তাপ উৎপন্ন করে, 2 অ্যাম্পিয়ার যে তাপ উৎপন্ন করে, কোনো পরিবর্তী প্রবাহ ওই রোধে 3 গুণ তাপ উৎপন্ন করে। সো 2 অ্যাম্পিয়ারেরটার সাথে না 3 গুণ আমরা দিব। সো IRMS স্কোয়ার হবে 3 I², IRMS কত, IRMS হচ্ছে √3I। সো I এর মান হচ্ছে 2। আচ্ছা, আমরা আরেকটু ক্যালকুলেশন করি। আমাদের লাগবে কি গড় মান। সো IRMS সমান আমরা জানি যে শীর্ষ মান থাকে, সেই শীর্ষ মানকে যদি আমি √2 দিয়ে ভাগ করি তাহলে IRMS পাই। আচ্ছা, সো এখানে হবে I0 বাই √2 √3I। সো √2টা ওই পাশে গুণ হয়ে যাবে, এখানে লিখি I0 সমান √3 ইন্টু √2 ইন্টু I। আচ্ছা, এখন আমাদের তো I0 বা শীর্ষ মান চাই না, চাইছে কি গড় মান। এই I0 মানে কি, এই I0 মানে হচ্ছে আবার আচ্ছা I0টাকে বের করে নিই, √6 ইন্টু 2 অ্যাম্পিয়ার কত আসে 4.89 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের শীর্ষ মান। কিন্তু আমাদের লাগবে হচ্ছে গড় মান। গড় মানের সূত্র কি, গড় মানের সূত্র হচ্ছে I অ্যাভারেজ হচ্ছে
2/3 অফ এই আমাদের আই নট। সো এখানে অনেকগুলা ক্যালকুলেশন আমাদের করতে হচ্ছে। 3.26 অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি এটাকে একটু সামারি করি, একই রোধের মধ্যে দিয়ে যদি একই মানের 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সেক্ষেত্রে যে তাপ উৎপন্ন হয় যদি পরিবর্তী প্রবাহ যায়, যার IRMS আমাদের জানা নাই, তার ক্ষেত্রে 3 গুণ হয়। ক্যালকুলেশন করে IRMSটা বের করছে, IRMS এর সাথে আই নটের একটা সম্পর্ক জানি, সেখান থেকে আই নট বের করছে, আই নটের সাথে আবার গড় মানের একটা সম্পর্ক জানি, সেখান থেকে গড় মান বের করছে। সবগুলাই সূত্র হিসাবে তোমরা জানো, সো সূত্রগুলো মনে রাখতে হবে। পরের কোয়েশ্চেনটা দেখি। 120 ভোল্টের একটি ব্যাটারিটা কি এই যে আগের অঙ্কটা যে করালাম সেখানে মানে পরিবর্তী প্রবাহ তারপরে অথবা সমমুখী প্রবাহ বলে দিছে, কিন্তু এখানে কিন্তু বলে নাই। 120 ভোল্টের একটি ব্যাটারি বলছে, সেটাকে ডিসি নাকি এসি কিছুই বলে নাই। তো ব্যাটারির সাথে 5 ওহমের রোধের একটি তার, 5 ওহম রোধের একটি তার ও একটি কুণ্ডলী যুক্ত আছে, একটা কুণ্ডলী যুক্ত করে দিলাম। এখন বলছে বর্তনীর স্থির প্রবাহ মাত্রা 20 অ্যাম্পিয়ার। আচ্ছা, সো স্থির প্রবাহ মাত্রা মানে এটার মধ্যে দিয়ে তোমার 20 অ্যাম্পিয়ার যায়, কোনো সমস্যা নাই। তো সেটা যদি আমি শূন্যে নামিয়ে ফেলি, তখন 20 অ্যাম্পিয়ার যদি শূন্য নেমে যায়, 20 অ্যাম্পিয়ারটা চেঞ্জ হয়ে গেল, আর চেঞ্জ হয়ে গেলে সেটা এসি উৎস হয়ে যাবে। সো যখনই চেঞ্জ হয়ে যাবে তখন এটার মধ্যে একটা তড়িৎচালক আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হবে। বোঝা গেছে? আজীবন এটার মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার গেলে এটার মধ্যে তড়িৎচালক শক্তি তৈরি হবে না। আর যদি তড়িৎচালক শক্তি তৈরি না হয় তাহলে এখানে 120 ভোল্ট, এটার দুই প্রান্তে 120 ভোল্টের সমান। কিন্তু যখনই বলে দিচ্ছে তোমার 20 অ্যাম্পিয়ার থেকে শূন্যে নেমে যায়, তো 20 অ্যাম্পিয়ার থেকে শূন্যে নামার মধ্যে যে টাইমটা, সেখানে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তখন 120 হবে আমাদের, 120 হবে আমাদের এইটার যে তড়িৎচালক শক্তি বা বিভব পার্থক্য V1, এটার জন্য V2 বা তড়িৎচালক শক্তি আমরা যোগ করে দিব। সো V1 হচ্ছে কি I ইন্টু R 20 ইন্টু 5 প্লাস এটার জন্য কত DI DT, L DI DT। L কি? L হচ্ছে সেই স্বকীয় আবেশ গুণাঙ্ক। আচ্ছা, তাহলে তড়িৎ প্রবাহটা কত থেকে ফল করে এবং কততে যায়? 20 থেকে ফল করে 0-তে চলে যায়। সো পরিবর্তন হচ্ছে 20, এখানে 100, এখানে 120, সো এখানে 20 লিখে ফেললাম মাইনাস করে। সো L ইন্টু DI কত? DI হচ্ছে তোমার 20, আর মাঝখানে টাইম কত নেয়? 0.04। তো এখান থেকে L এর মান কত আসে? 20 কাটা শুধু 0.04 হেনরি চলে আসে। এই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা দেখে নিই। একটি বৈদ্যুতিক ক্রেন 200 ভোল্ট বিভব পার্থক্যে 10 অ্যাম্পিয়ার প্রবাহ গ্রহণ করে। আচ্ছা, তো বিভব পার্থক্য V দেয়া আছে আর প্রবাহ I দেয়া আছে। 1100 পাউন্ড ভরের একটি বস্তুটাকে 45 ফিট পার মিনিট বেগে খাড়া উপরের দিকে তুলছে। এখন বলছে ক্রেনের দক্ষতা কত? আচ্ছা, ক্রেনের উপরে অ্যাপ্লাইড যে শক্তি বা যে ক্ষমতা, সেটা আমরা বলি, সেটা আমরা বের করবো। আমি তো ইনপুট দিচ্ছি কি? আমি ইনপুট দিচ্ছি বৈদ্যুতিক শক্তি। সো বৈদ্যুতিক যে ক্ষমতা ইনপুট, পি ইনপুট কত পাবো? আমাদের V দেয়া আছে, I দেয়া আছে, তার মানে VI বা 200 ইন্টু 10 মানে হচ্ছে 2000 অ্যাম্পিয়ার, 2000 ওয়াট। পি ইনপুট বের করা হয়ে গেছে। এখন আমরা পি আউটপুট কত পাবো সেটা হচ্ছে পরীক্ষালব্ধ জিনিস থেকে দেখে আমরা দেখতেছি সে 1100 পাউন্ড ভরের একটা বস্তুকে খাড়া 45 ফিট পার মিনিট বেগে উঠাচ্ছে। সো বেগের সাথে বলের একটা সম্পর্ক আছে F ইন্টু ভি, এটা দিয়ে আমরা সবসময় পাওয়ার বের করতে পারি। কিন্তু এখানে বলটা বলে নাই, কিন্তু কত ভরের বস্তুকে উঠাচ্ছে সেটা বলছে। সো এখানে M ইন্টু জি, ওজনটাই হচ্ছে প্রযুক্ত বল, mg ইন্টু ভি। এম কত? 1100 পাউন্ড, 1100 ডিভাইড বাই 2.2 পাউন্ড থেকে আমি কেজিতে নিয়ে নিলাম। জি হচ্ছে 9.8 আর ভি হচ্ছে 45 ফিট পার মিনিট। যেহেতু ফিট দেয়া আছে, ফিট থেকে যদি আমরা মিটারে নেই তাহলে 45 ইন্টু 3.24, 1 ফিট সমান হচ্ছে 1 মিটার সমান হচ্ছে 1 মিটার সমান 3.24 দিয়ে ভাগ করতে হবে, 3.24। আর এখানে পার মিনিট মানে হচ্ছে, এই ক্যালকুলেশনটা একটু দেখাই, 45 ফিট
ফিট পার মিনিট। তার মানে এখানে 45 ফিট থেকে আমি মিটারে নিব, 45কে ভাগ করব কত দিয়ে, 3.24 দিয়ে। 1 মিটার সমান 3.24। এরপর আমার মিনিট আছে, মিনিটটা নিচে আছে, তো নিচে মিনিট 1 মিনিট সমান কত সেকেন্ড, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তার মানে এখানে আরও 60 গুণ হবে, সো এটা হবে কত, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। সো সেম জিনিসটাই আমি এখানে লিখতেছি। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি মান আসবে 1134.26 ওয়াট। তার মানে আমি 2000 ওয়াট অ্যাপ্লাই করে আলটিমেটলি কাজের ক্ষেত্রে গিয়ে দেখতেছি 1134.26 ওয়াট পাচ্ছি। তাহলে আমাদের দক্ষতা কত হবে, দক্ষতার সূত্র জানি পি আউটপুট বাই পি ইনপুট ইনটু হচ্ছে 100%। সো মান বসাই 1134.26, ইনপুট কত 2000 আর ইনটু 100%। সো ভাগ করে দিলে, তো ভাগ করে দিলে আমাদের আসে 56.71%। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেখো, 1 মিটার সমান, আমি একটু চেক করে দেখছি, 1 মিটার সমান 3.28 ফিট। তাহলে এখানে 28 হবে। সো এখানে যেটা হবে 1205.4 ওয়াট, জাস্ট পরের ডিজিটটার জন্য সেম প্যাটার্ন থাকবে 1205.4। সো এখানে আমাদের অ্যান্সার আসবে 60%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 9 নম্বর অঙ্কটা দেখো, ক্লোরিন গ্যাসের স্থির চাপে এর আপেক্ষিক তাপ দেয়া আছে, ওই গ্যাসের গামা কত। আচ্ছা, তো গামা যদি আমরা বের করতে চাই, গামার সূত্র আমরা কি জানি, সিপি বাই সিভি। তো আমাদের সিপিটা দেয়া আছে, সিভি বের করতে হবে। সিপি এবং সিভির মধ্যে সম্পর্ক কি আমরা জানি, সিপি মাইনাস সিভি হচ্ছে আর। তাহলে বোঝাই যাচ্ছে এখানে সিভি সমান কত হবে, সিভির ওই পাশে যাবে, তার মানে সিপি মাইনাস আর। এই হচ্ছে আমাদের সিভি বের করার সূত্র, সিভিটা এখানে বসাই দিলেই হবে। আচ্ছা, এখন দেখি সিভির মানটা যদি এখানে বসাই কত আসে, গামা ইকুয়ালস টু সিপি বাই সিপি মাইনাস আর। হ্যাঁ, তো এখন সিপিটা আমাদের লাগবে। সিপি কত, সিপি বলছে 0.117 ক্যালোরি পার গ্রাম পার ক্যালভিন। সো ক্যালোরি থেকে যদি আমরা জুলে নেই, 117 ইন্টু 4.2 জুল, জুলে চলে গেল, পার গ্রাম পার ক্যালভিন। এখন এখানে আমি যে এককগুলো নিয়ে কাজ করব, আর এর একক আমরা জানি 8 মান সহ 8.31 ইন্টু জুল পার মোল পার ক্যালভিন। সো জুল পার মোল পার ক্যালভিনের সাথে আমি কাটাকাটি করব, কিন্তু এখানে আছে জুল পার গ্রাম পার ক্যালভিন। সো গ্রামটাকেও আমাদের চেঞ্জ করতে হবে। সো 0.117 ইন্টু 4.2 জুল পার মোল পার ক্যালভিন। সো মোলটা কি আছে নিচে, গ্রাম থেকে যদি মোলে নেই তাহলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়, তাহলে নিচে যদি ভাগ করি আলটিমেটলি উপরে গিয়ে গুণ হয়ে যাবে। সো গুণ কত হবে, 71। সো এখানে যে মানটা পাবো 34.8894 জুল পার মোল পার ক্যালভিন। এই সিপির মানটা এখানে বসিয়ে দিলেই সব কেল্লা ফতে। 34.8894, 34.8894 মাইনাস 8.316, 1.31। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমরা 10 নম্বর অঙ্কটা দেখি, আরো কত। সো পৃথিবীটাকে যদি আমরা সুষম গোলক বিবেচনা করে চিন্তা করি, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার, আর ধারকত্বের সূত্র কি 4 পাই ইপসিলন নট ইন্টু আর। তো আর এর মান বসালেই তো এটা শেষ, 4 পাই 8.854 ইন্টু 10⁻12, আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶। তো কি আসে 7.12 ইন্টু 10⁻4 ফ্যারাডে। এই ছিল আজকের 10টা কোয়েশ্চেনের অ্যান্সার। তো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেবে, প্রত্যেকটা কোয়েশ্চেন একটু অন্যরকম ছিল, গতানুগতিক মান দেয়া থাকে, তারপরে সেগুলো করে ফেলি, একটু তোমাকে ভাবতে হবে। সো এরকম আরও অনেক কোয়েশ্চেন আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যদি না পারো তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবা। ওইখানে যদি তোমরা জয়েন করো তাহলে ওইখানে আমরা তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করে দিব। আমাদের স্টেপ সায়েন্স পেজে লাইক করবা। আর হচ্ছে আমাদের যেই
মানে চ্যাপ্টার ওয়াইজ বা বলো বা অ্যাডমিশনের জন্য বলো বা স্পেশাল প্রশ্নে শেখা বলো, মানে বিভিন্ন প্লে লিস্ট আছে, সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের স্টেপ সেন্স চ্যানেলে যাবে। আর প্রত্যেকটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে তোমরা যদি নোটিফিকেশন পেতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবা এবং পাশের বেল আইকনটা ক্লিক করে দিবা। তাহলে আমাদের ভিডিও যখনই আমরা আপলোড করবো গরম গরম দেখে ফেলবে এবং বেসিকটাকে আরও তুমি শক্ত করতে পারবা। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য খুবই আমরা কৃতজ্ঞ এবং তোমরাও কৃতজ্ঞ এবং ধন্যবাদ তোমাদের।